সবাইকে ধন্যবাদ। আমরা আজকে আমাদের ইংরেজি কোর্সে চ্যাপ্টার 4 শুরু করব। এখানে আমাদের সিলেবাসের প্রথম অংশটা আছে যেখানে ওয়ার্ডস অ্যান্ড ইউজেস অর্থাৎ চ্যাপ্টার 4 নাউন, নাম্বার এবং জেন্ডার। নাউন, নাম্বার এবং জেন্ডার ৩ টা চ্যাপ্টার, টপিকস কানেক্টেড। এজন্য আমরা ধারাবাহিকভাবে এক চ্যাপ্টারের মধ্যে এটা শিখব। আমরা চ্যাপ্টার 4 এর মধ্যে ৩ টা আলাদা, আলাদা চ্যাপ্টারকে একসাথে ধারাবাহিকভাবে স্লাইডে দেখব। এটার জন্য একাধিক ক্লাস লাগতে পারে। ২-১ টা ক্লাসে হয়তো সম্ভব হবে না। তার আগে আমরা একটু মৌলিকভাবে যে কথাগুলো প্রথম ক্লাসেই বলা দরকার ছিল, এগুলো আজকে আমি এখানে বলবো। সেটা হলো এখানে একটা ছবি দেয়া আছে। উপরে একটা ঘর, তার মাটির নিচে কিছু শ্রমিক ধরো কাজ করে, তার মাটির নিচে খুঁটিগুলো দেয়া আছে। তো এখানে যেটা দৃশ্যমান সেটা হলো যে উপরে একটা বিল্ডিং অথবা ভবন বা ঘর আছে, আর দ্বিতীয়ত এটার একটা ফাউন্ডেশন আছে। তো আমরা বলছিলাম যে এই ইমেজটার বা এই ফটোটার এখানে একটা ঘরের একটা ছবি আছে, তো যেটাকে আমরা বিল্ডিং, ভবন বা ঘর বলতেছি, এবং এটার একটা ফাউন্ডেশন আছে। ঠিক এইভাবে একটা কুঁড়ের ঘরেরও মাটির নিচে যদি ১ ফিটও হয় তারও একটা ফাউন্ডেশন থাকে মোটামুটিভাবে। তো এইভাবে ইংরেজির যদি একটা সাবজেক্ট, এরও একটা ফাউন্ডেশন আছে। তো আমরা এখানে এই ইংরেজি ভাষার 5 পিলার্স দেখব, মৌলিকভাবে যেটা গুরুত্বপূর্ণ। এখানে এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে জানি, যেমন পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস এবং সেন্টেন্স, এবং নাম্বার 5 মিনিং। তো এখানে পার্টস অফ স্পিচ যদি এক হয়, টেন্স 2 নাম্বার, ভয়েস 3 নাম্বার, এবং 4 নাম্বার সেন্টেন্স, এবং নাম্বার 5 মিনিং। এই 5টা মৌলিক পিলার ফাউন্ডেশন হিসেবে কাজ করবে ইংরেজি ভাষা শেখার জন্য। তো আমরা এইভাবে আলাদা পার্টস অফ স্পিচ এটা শিখছি, বা যেখানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই জিনিসগুলো থাকে। টেন্স আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স, আমি জাস্ট এখানে রিভিউগুলো করতেছি। এবং ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এই বিষয়গুলো শিখছি। এবং সেন্টেন্সের টাইপস, গঠনগত দিক থেকে বিভিন্নভাবে, কোনো জায়গায় 5 প্রকার, কোনোভাবে 3 প্রকার, আলাদাভাবে সেন্টেন্সও শিখছি। আর সর্বশেষ যেটা পিলারের, এই 5টা পিলারের, সেটা হলো মিনিং। অর্থাৎ আমাদের আগের যে এটা ছিল যে পার্টস অফ স্পিচ, এখানেও মিনিংটা থাকবে, অর্থাৎ পার্টস অফ স্পিচ এটার সাথে মিনিং যুক্ত থাকবে। টেন্স এগুলোও শিখবো আমরা অর্থের সাথে, ভয়েসটাও অর্থের সাথে, এবং সেন্টেন্সটাও অর্থ শেখার সাথে সাথে যদি আমি শিখি তাহলে ইংরেজি ভাষা শেখাটা আমাদের জন্য সহজ হবে। এজন্য এগুলো আমাদের বিভিন্ন চ্যাপ্টারে থাকবে। যেমন একটা চ্যাপ্টারে আমরা ভয়েস শিখবো, একটা সেন্টেন্স শিখবো, কোনো জায়গায় আমি টেন্স শিখবো। কিন্তু যেটা আমি শিখি না কেন, প্রত্যেকটা পার্টেই এটার সাথে অর্থটাও আমি শিখে নেব। এটা শুধু আমি শব্দের অর্থ বলতেছি না, অর্থাৎ ওই চ্যাপ্টারের সব আলাপগুলোর সাথে আমার যাতে অর্থটা থাকে, অর্থাৎ অর্থ সহ যাতে আমি বুঝতে পারি। তো এটা অনেকটা এই আমাদের হাতের 5 আঙ্গুলের মতো। অর্থাৎ একটা আঙ্গুল যদি হয় পার্টস অফ স্পিচ, তো দ্বিতীয় আরেকটা হলো টেন্স, এবং তারপরে ভয়েস, এবং চতুর্থত সেন্টেন্স। তো এই 5 আঙ্গুলের মতো তোমাদের কি মনে হয় যে সবচাইতে গুরুত্বপূর্ণ আঙ্গুল কোনটা বলো তো? আরেকটা কিন্তু এখনো আসে নাই, সেটা হলো মিনিং। তো 5 আঙ্গুলের মধ্যে কোন আঙ্গুলটা সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটা ছাড়া অন্য আঙ্গুলগুলো কাজ করতে পারে না বা আমরা ব্যবহার করতে পারি না? বলো তো কোনটা? মিনিংটা। না, আঙ্গুলের ক্ষেত্রে বৃদ্ধ আঙ্গুলটা, ঠিক আছে? অর্থাৎ এই আঙ্গুলটা বাদে, এই যে এই বৃদ্ধ আঙ্গুলটা বাদে তুমি তর্জনী দিয়ে এটা খাবারের ক্ষেত্রে হোক, কিছু ধরার ক্ষেত্রে হোক, বৃদ্ধ আঙ্গুল বাদে তুমি দেখবা যে এখন হাত একটু নাড়ায় দেখো, 5 আঙ্গুল একসাথে এক যে কোনো কিছু ধরার ক্ষেত্রে দেখবা যে অবশ্যই বৃদ্ধ আঙ্গুলটা লাগবে। তো আমি বলছি যে বাকি 4টা আঙ্গুল যদি 4টা চ্যাপ্টার হয়, 4টা যদি মৌলিক পিলার হয়, তাহলে তার মূল পিলারটা হলো মিনিং। অর্থাৎ আমি পার্টস অফ স্পিচ শিখছি এতদিন, সেখানে অর্থ শিখি নাই। টেন্স শিখছি, সেখানে অর্থ শিখি নাই। ভয়েস শিখছি, অর্থ শিখি নাই। সেন্টেন্স শিখছি, বিভিন্ন গঠনগুলো আমি শিখছি, স্ট্রাকচার শিখছি, অর্থ শিখি নাই।
তো যার কারণে ওই 4 আঙ্গুল দিয়ে অর্থাৎ 4টা পিলার দিয়ে বৃদ্ধ আঙ্গুল বাদে বাকি যে 4টা পিলার আছে ওই ইংরেজি আমার আসলে কোনো কাজে লাগতেছে না। তো আঙ্গুলের ক্ষেত্রে যেমন বৃদ্ধ আঙ্গুলটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ বাকি 4টা চ্যাপ্টারের ক্ষেত্রে মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি তর্জনী দিয়ে কাজ করি দেখবা যে একটা কিছু ধরার ক্ষেত্রে বৃদ্ধ আঙ্গুল চলে আসে অটোমেটিক্যালি। আমরা আমাদের কোনো কাজ বা খাওয়া এইগুলোর ক্ষেত্রে আঙ্গুলের ব্যবহারের ক্ষেত্রে বৃদ্ধ আঙ্গুলকে ডাকতে হয় না যে তুমি আসো, তুমি এটা করো। এটা অটোমেটিক্যালি এটা চলে আসে। ঠিক তদ্রূপ এই বাকি 4টা এবং গ্রামারের সব বিষয়গুলো শিখতে গিয়ে আমি এটার সাথে মিনিংটা যুক্ত করে আনবো বা আমাদেরকে আনতে হবে। তাহলে আমাদের ইংরেজি ভাষা শেখাটা সহজ হবে। তো আমরা এখান থেকে যেমন এখানে হোয়াট ইজ লাভ, তো এটা যদি আমি বলি যে এই যে সেন্টেন্সটা তোমরা এটা নিশ্চয়ই সবাই জানো, বলো তো এটা এই যে হোয়াট ইজ লাভ এটা কি ধরনের বাক্য, কি ধরনের সেন্টেন্স? হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে এই প্রশ্নটার একটা অ্যান্সার দেয়া আছে। অ্যান্সারটা হলো লাভ ইজ কম্পোজড অফ সিঙ্গেল সোল ইনহেবিটিং বডিজ। অর্থাৎ সংজ্ঞাটা এখানে দেয়া আছে। আমি আলাদা আলাদা যদি শিখি যে এই যে লাভ এটা হলো সাবজেক্ট, ইজড হলো ভার্ব, আর পরবর্তীতে বাকি যা আছে সবগুলো অবজেক্ট। এখন এর ছাড়াও যদি যেমন শুধু অফটা একটা প্রিপোজিশন, ইজ এটা একটা অক্সিলারি ভার্ব, তো এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা দেওয়া যাবে। যেমন এটা যদি ভয়েসের মধ্যে আমি নেই লাভ ইজ কম্পোজড, হ্যাঁ, লাভ ইজ কম্পোজড, তো এটাকে আমি পেসিভ ভয়েসের মধ্যে নিয়ে আসতে পারবো যে অক্সিলারি ভার্ব তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, পেসিভ ভয়েসের মধ্যে নিয়ে আসতে পারবো। পার্টস অফ স্পিচ তো বললাম যে লাভ একটা নাউন, অফ একটা প্রিপোজিশন, ঠিক আছে। তো বডিজ এটা আরেকটা নাউন। তো এখানে সিঙ্গেল সোল, সোল আরেকটা নাউন, সিঙ্গেলটা একটা অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়। টেন্স দিয়ে যদি এটাকে ব্যাখ্যা করি তো লাভ ইজ, ইজ যেহেতু দেয়া আছে তো এটা একটা প্রেজেন্ট টেন্স। যদি আমি সেন্টেন্স দিয়ে যদি ব্যাখ্যা করি যে লাভ ইজ কম্পোজড, তো এটা একটা সিম্পল সেন্টেন্স। আর প্রশ্ন যেটা ছিল হোয়াট ইজ লাভ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে এখানে স্লাইডে আমরা যা কিছু দেখতেছি এটাকে সেন্টেন্সের মধ্যে আনা যায়, ভয়েসের মধ্যে আনা যায়, পার্টস অফ স্পিচের মধ্যে আনা যায়। এবং আমি যেটার মধ্যে আমি নেই না কেন সবগুলোর সাথে যদি অর্থটা নিয়ে আসি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অর্থটা কি, আবার এর অ্যান্সার দেওয়া হলো যে লাভ ইজ কম্পোজড, ভালোবাসা গঠিত হয় অফ সিঙ্গেল সোল, একটা আত্মা যেটা থাকে দুইটা দেহের মধ্যে, তখন এটাকে আমি লাভ বলতেছি। এই যে একটা ডেফিনেশন অ্যারিস্টটলের, তো এই যে একটা অ্যান্সারের মধ্যে এই প্রশ্নটার অ্যান্সারটার মধ্যে অর্থ সহ যদি আমি বুঝতে পারি তখন আমাদের জন্য গ্রামারটা শেখা সহজ হয়। তো আমি এটার অ্যান্সারটা এই স্লাইডটা গিয়ে এবার সামনে যাব, সেটা হলো আমাদের প্রসেসটা দেখব যে আসলে আমরা এই ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের সাথে কি কি থাকবে। সেটা হলো একটা ডিকশনারি থাকবে। এটা গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিবা, যদি কারো না থাকে অবশ্যই রিদমিক ডিকশনারিটা খুবই কার্যকরী একটা ডিকশনারি। আর সাথে থাকবে আমাদের একটা হ্যান্ড নোট। আমাদের আগেই বলছি যে আগের যে ক্লাসগুলো ছিল 3টা চ্যাপ্টার গেছে আমাদের, স্পেলিং এর উপরে, প্রেফিক্স সাফিক্সের উপরে এবং শর্ট ফর্মের উপরে। এগুলো হলো ইংরেজি শেখার মানে একেবারে প্রাইমারি কিছু আলাপ গেছে আগের 3টা চ্যাপ্টারে। আমি বলবো যে ইংরেজির গ্রামারের যে মূল কথাগুলো বা কাজগুলো এটা আজকের ক্লাস থেকে শুরু হবে, চ্যাপ্টার 4 থেকে। তো আমাদের সাথে একটা ডিকশনারি থাকবে, নোট থাকবে এবং একটা পেন থাকবে। অর্থাৎ নোটটা যদি আমরা না করি তাহলে আমাদের স্ট্রোকে আলটিমেটলি কিছু থাকবে না। যারা এখনো নোট করা শুরু করোনি তারা আমি বলবো যে শুরু করো, অন্যথায় দেখবা যে ক্লাস শেষে, কোর্স শেষে তোমার আসলে আন্ডারস্ট্যান্ডিং কিছুই থাকবে না। অর্থাৎ আমি যে একটা জিনিস শিখছি বা আমি বলছি, তুমি যে শুনছো, এত সময় দেওয়া হয়েছে, কিচ্ছু থাকবে না যদি এই 3টা জিনিস আমার যদি ব্যবহারের মধ্যে না থাকে। একটা হ্যান্ড নোটের ব্যবহার থাকতে হবে, পেনের এবং একটা ডিকশনারি থাকবে। আচ্ছা, এখন আমাদের শেখার পদ্ধতিটা হবে কি, মানে আমরা শিখবো কিভাবে? তো শেখার পদ্ধতিটা হলো, যদি আমি এখানে কিছু ব্রিক্স আসছে, ইট আসছে। আচ্ছা, ইট ব্যবহার করবে রাজমিস্ত্রি এবং তার সাথে যে যুগালি বা হেল্পার থাকে তারা এই ইটগুলা ব্যবহার করবে। আচ্ছা, এই ইট ব্যবহার করলে সেই ক্ষেত্রে থাকবে কিছু প্রযুক্তি, অর্থাৎ ইটগুলো কত ফিট ব্যবহার করবে, হাইট কত হবে, এটার একটা ওয়াল তৈরি করতে গেলে সেই ক্ষেত্রে কিভাবে ইটগুলা কতটুকু বালু দিবে, কতটুকু সিমেন্ট ব্যবহার করবে, এমনকি এটা মিক্সার করতে গেলে কি পরিমাণ পানির ব্যবহার হবে, এটাকে আমি টেকনোলজি বলতেছি। আচ্ছা,
এই নিয়ে আমাদের একটা ওয়াল তৈরি হবে, ওয়াল। তো এটা যদি আমি ইংরেজির সাথে যদি তুলনা করি, তাহলে ইট বলতে আমি বোঝাচ্ছি আমাদের ভোকাবুলারি এবং গ্রামার, একেবারে কাঁচামাল যেটা আমাদের ইংরেজি ভাষা শেখার একেবারে র মেটেরিয়াল যেটা, সেটা হলো শব্দ ভাণ্ডার এবং ব্যাকরণ। দ্বিতীয় হলো আমরা কারা, টিচার অ্যান্ড স্টুডেন্ট, মানে রাজমিস্ত্রি এবং যুগালির যে ভূমিকাটা, সেটা হলো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটা। অর্থাৎ আমি তোমাদেরকে হেল্প করব, তোমাদের এই হেল্প করা মানে এই কথাগুলোতে রেসপন্স থাকতে হবে। যেমন ওখানে রাজমিস্ত্রি একটা ইট চাইলো যে 5টা ইট নিয়ে আসো বা বালু আনো, সিমেন্ট আনো, কিন্তু তার সাথে যে যুগালি বা হেল্পার আছে সে কোনো রেসপন্স করতেছে না, সে আরেক দিকে তাকায় আছে, সে তার কথা শুনতেছে না। তাহলে রাজমিস্ত্রি দ্বারা যেমন একটা ওয়ালকে দাঁড় করানো সম্ভব হবে না, তো একজন শিক্ষক, আমি বললাম যে তোমাকে তুমি এইটা করো এইটা করো, তুমি হ্যান্ড নোট কিছুই করলা না, মানে তুমি কোনো কথাই শুনলে না, তাহলে আলটিমেটলি ভাষাটা বা যেটা আমরা শিখতে চাচ্ছি এটাও শেখা সম্ভব হবে না। আমাদের টেকনোলজি যেটা থাকবে সেটা হলো দুইটা জিনিস, এটা সব সময় মাথায় রাখতে হবে। সেটা হলো আমাদের দুইটা অস্ত্র, একটা হলো ট্রান্সলেশন আর একটা হলো মিনিং। অর্থাৎ যাই শিখবো এটার অনুবাদ শিখবো এবং এটার অর্থ শিখবো, অনুবাদ শিখবো এবং অর্থ শিখবো, এই দুইটা জিনিস আমাদের, আমি যে অধ্যায়ে থাকি না কেন এই দুইটা বিষয় আমাদের সাথে থাকবে। তাহলে হবে কি, আমাদের দ্বারা সেন্টেন্স তৈরি হবে, আমরা ইংরেজির এসে এটা লিখতে পারবো বা লেখাটা আমি বুঝতে পারবো, এটার দ্বারা ইংরেজি আর্টিকেল আমরা তৈরি করতে পারবো। তো এই ধাপে ধাপে আমরা এই কাজগুলো করব। তো যে ওয়ার্ডটা তৈরি হবে ইংরেজি সেটাকে আমরা সেন্টেন্স বলতেছি। যেমন এখানে সেন্টেন্সের ফরম্যাটটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা আমরা খুব ভালোভাবেই জানি যে ইংরেজি সেন্টেন্সটা বেসিক্যালি মৌলিকভাবে এই ফরম্যাটেই গঠিত হয়। সেক্ষেত্রে আই লাভ ইউ একটা সেন্টেন্স দেয়া আছে, ধরো এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে দেয়া আছে। এটা আমাদের টার্গেট যে আলটিমেটলি এরকম শত শত সেন্টেন্স আমরা দেখব, হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এবার এই কাজগুলো করতে গেলে আমাদেরকে এখানে 3টা লেটার দেয়া আছে, ICT। তোমরা বলো তো আইসিটির ফুল মিনিং কি? কেউ পারবা? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ফাইন। এটা আমি আইসিটিটা এখানে আইসিটি হিসেবে শেখানোর জন্য আনি নেই। এখানে 3টা লেটার দ্বারা 3টা কথা আসবে এখন। সেটা হলো এই 3টা কথা সব সময় মনে রাখতে হবে। নাম্বার 1, আই দ্বারা ইন্টেনশন, সি দ্বারা হলো কনসেন্ট্রেশন এবং টি দ্বারা হলো টেনশন। অর্থাৎ ইন্টেনশনটা থাকতে হবে যে আমি আসলে কি চাই, আমি কি আসলে ভাষাটা শিখতে চাই নাকি চাই না, মানে যেটাকে আমরা নিয়ত বলি, ইচ্ছা বলি, দৃঢ় সংকল্প বলি, এটা আমাদের হয়েছে কিনা, নাকি স্যার বলছে একটা কোর্সে জয়েন করি, দেখি কি ক্লাস নেয় এটা করি, এইটা, নাকি একেবারে দৃঢ়তার সাথে না আমি শিখবই। এটা আমাদের প্রথমত ঠিক করে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো কনসেন্ট্রেশন। অর্থাৎ কনসেন্ট্রেশনের সমার্থক শব্দ যদি আমি বলি, এটা অর্থ বললে হয়তো মনোযোগ বলবা, কিন্তু আমি কনসেন্ট্রেশনের অর্থ বলবো ডুব দেওয়া। একজন মানুষ যদি পানির মধ্যে যদি ডুব দেয়, সে পানির উপরে কি আছে এটা কিন্তু সে শোনেও না বা সে দেখেও না। তো পড়ার মধ্যে, শেখার মধ্যে আমাদেরকে ডুব দিতে হবে। অর্থাৎ আমি যদি একটা টেবিলে বই নিয়ে বসি পড়তে, এখানে বাইরে কি হলো, কে কি বলতেছে, এগুলো যাতে আমার মনোযোগ আকর্ষণ না করে, আমাকে ডুব দিতে হবে পড়ার মধ্যে। নাম্বার 3 হলো সব সময় একটা টেনশন থাকবে যে আসলে কতটুকু শেখা হলো, আরো শেখা দরকার কিনা, কোনটা বাদ পড়লো, এইরকম একটা টেনশন, মানে নিজের ভিতরে অস্থিরতা থাকতে হবে শেখার জন্য। তো আমি এটা শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রে বললাম, এই 3টা ওয়ার্ড যে কোনো বিষয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব। অর্থাৎ এইটা 3টা খেয়াল করো সবাই, এখানে যারা উপস্থিত আমাদের এই 3টা জিনিস নাই, অর্থাৎ আমরা ঠিক করিনি যে আমরা আসলে শিখবো কিনা বা কি শিখবো। নাম্বার 2 হলো আমরা আসলে কনসেন্ট্রেশনটা ওইভাবে দেইনি, এই বসছি 5 মিনিটের জন্য পড়তে বসছি, এরপরে 7 মিনিট ব্যবহার করছি কফি খাওয়ার জন্য, এরপরে 10 মিনিট ব্যবহার করছি একটু বাইরে থেকে আড্ডা দেওয়ার জন্য, এদিকে 15 মিনিট পার হয়ে গেছে ফেসবুকে ঢোকার পরে, এরপর তো ঘন্টার পর ঘন্টা পার হয়েছে ইউটিউবের ভিডিও দেখে। মানে আলটিমেটলি আমি কিন্তু পড়লাম না, মানে ডুব কিন্তু দিলাম না। নাম্বার 3 হলো টেনশন, যেটা এটা কিন্তু হয় নাই, মানে আমার কোনো পিছু টান নাই, মানে আমার আসলে করার যে একটা আগ্রহ, উদ্দীপনা, এটা আমার ভিতরে আসলে নাই, মানে কোনো চিন্তা নাই আমার মধ্যে যেটা আমাকে সবসময় জাগ্রত রাখবে। তো এই 3টা জিনিস আমাদেরকে অবশ্যই থাকতে হবে। আশা করি স্লাইডের
মর্মার্থ সবাই বুঝতে পারছো। এবার আমরা একটা প্র্যাকটিস করবো এই সব বিষয়গুলো আনার জন্য, সেটা হলো ইংরেজি ভাষার ক্ষেত্রে আমি যে এতগুলো কথা বললাম এগুলো তোমাদের মনে নাও থাকতে পারে, কিন্তু এই প্র্যাকটিসটা আমরা দেখি প্রতিদিন করতে পারি কিনা। সেটা হলো রাইট, স্পিক অর কালেক্ট, হয় লিখবো, না হয় বলবো, না হয় সংগ্রহ করবো। সেটা হলো 3 সেন্টেন্সেস উইথ মিনিং, মানে প্রতিদিন প্রতিদিন হয় 3টা ইংরেজি বাক্য লিখবো, না হয় প্রতিদিন 3টা নতুন ইংরেজি বাক্য বলবো, না হয় প্রতিদিন 3টা ইংরেজি বাক্য সংগ্রহ করব। মানে আমি লিখতে পারলাম না অথবা বলতেও পারলাম না, তাহলে আমি একটা পত্রিকার কাটিং থেকে বা যে কোনো জায়গা থেকে বা মোবাইলের যে কোনো একটা পত্রিকা ব্রাউজ করে পেজ ব্রাউজ করে আমি 3টা বাক্য লিখলাম, সংগ্রহ করলাম, তবে অবশ্যই উইথ মিনিং, অর্থ সহ, অর্থাৎ ওইটার অর্থটা আমি বুঝি। শুধু ওই ইংরেজি বাক্যটা সংগ্রহ করলাম কিন্তু অর্থ কি বলছে আমি এটা বুঝি না, অর্থ সহ এটা আমি নিব। এটা করতে হবে পার ডে, মানে প্রতিদিন এই কাজটা করতে হবে। এই প্র্যাকটিসটা যদি আমি করি তাহলে এই ইংরেজি ভাষা শেখার যে প্রসেস এটার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হবে, মানে একটা কি বলে, মানে আহ, আহ, ভালোবাসার সম্পর্ক হবে যে আমি এই সাবজেক্টটাকে এটার প্রতি আমার কোনো ভয় নেই, মানে আমি এই বিষয়টাকে আমি ভয় পাই না, এটাকে আমি কাছে পেতে চাই, এরকম একটা আগ্রহ জাগবে যে না এটা আমার সাবজেক্ট খুব ইজি, এটা মনে হবে প্রতিদিন আমি এটার কাছে যাব। এই 3টা সেন্টেন্সকে অর্থ সহ হয় লিখবো, না হয় বলবো, না হয় আমি এটাকে কালেক্ট করব। এই হোমওয়ার্কটা করা যাবে কিনা এটা একটু রেসপন্স করো যারা এখন অনলাইনে আমার সাথে কানেক্টেড আছো। দেখো, এটার দ্বারা লাভ হবে, এটার দ্বারা লাভ হবে কি, লাভ হবে তোমার অজান্তেই স্পোকেন ইংলিশ বা বলার দক্ষতাটা চলে আসবে। তোমার অজান্তেই বিভিন্ন সেন্টেন্সের গ্রামারটা শেখা হয়ে যাবে। তোমার অজান্তেই দেখবা যে তুমি লেখার প্র্যাকটিসটা হয়ে যাবে, মানে রাইটিং স্কিল, তারপরে স্পোকেন ইংলিশ, স্পিকিং ইংলিশ স্কিল, এগুলো সব দেখবে যে তোমার মধ্যে চলে আসবে। মানে ইংরেজির প্রতি যে একটা ভয় এটা আর থাকবে না। প্রথমত এই ভয়টা দূর করা দরকার, যেটার জন্য এই কাজটা করবা। প্রতিদিন তুমি 3টা সেন্টেন্সকে নিয়ে নাও, যে কোনো একটা খাবার প্রতিদিন যদি ওইটাকে তুমি খাও দেখবা যে ওইটার প্রতি ওইটা ছাড়া তুমি আর থাকতে পারবে না, ওইটা তোমার প্রতিদিন লাগবেই। তো এই তুমি 3টা জিনিস নিয়ে নাও, যে 3টা বাক্য তুমি প্রতিদিন ইয়ে করবা, একটাই প্র্যাকটিস আমাদের পার ডেতে, এটা আমরা করবো আশা করি। আচ্ছা, এখন আমাদের যে এই প্যাসেজটা দেয়া আছে এখানে, একটা আসিফকে নিয়ে, সে একজন শিক্ষার্থী, এটা নিয়ে একটা প্যাসেজ দেয়া আছে। তো আমরা যে টপিকসে যাব সেখানে যাওয়ার আগে এই প্যাসেজটাকে যদি আমি সংক্ষেপে একটু নিয়ে আসি বা কয়েকটা সেন্টেন্স নিয়ে আসি, সেটা হলো আসিফ ইজ এ স্টুডেন্ট, হি ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, হি লার্নস হিজ লেসন্স রেগুলারলি, হি অবেজ হিজ প্যারেন্টস অ্যান্ড টিচার্স, হি ইজ লাভড বাই অল। এখানে সব ওয়ার্ডগুলো 3টা কালারে দেয়া আছে, যেটাকে আমি এর আগে স্লাইডে বলছিলাম সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অর্থাৎ রেড কালারে যেগুলো দেয়া আছে সব সাবজেক্ট, এবং গ্রিন কালারে যেগুলো দেয়া আছে সব হলো ভার্ব, এবং এই যে এ স্টুডেন্ট ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, হ্যাঁ, হিজ লেসন্স রেগুলারলি, এগুলো সব হলো অবজেক্ট। তো এখানে আমরা আমাদের যেটা আজকের টপিকস যেটা নিয়ে আমরা শুরু করব বলছিলাম, চ্যাপ্টার 4টা হলো নাউন, নাম্বার এবং জেন্ডার। এটা এজন্য যে নাউনের সাথে সংখ্যার সম্পর্ক, অর্থাৎ বাংলায় যদি বলি বিশেষ্য, এটার সাথে সংখ্যা সম্পর্ক, এক বচন বহু বচনের সম্পর্ক, এটার সাথে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ জেন্ডারের সম্পর্ক। তো এই 3টা টপিকস আমরা একসাথে নিয়ে আসছি, এক স্লাইডে আমরা শিখব। তো এখানে আমাদের প্রথম যে 4টা পিলার ছিল, মোট 5টা পিলার, একটা ছিল পার্টস অফ স্পিচ, আরেকটা টেন্স, আরেকটা ভয়েস এবং আরেকটা সেন্টেন্স, এবং সবগুলোর সাথে মিনিং। তো প্রথমে আমরা পার্টস অফ স্পিচে ঢুকবো। তো শুরুতে আমরা নাউনের মধ্যে যাব। তো আমাদের আজকের টপিকস শুরুতে নাউন। তো এটা খুব সিম্পল একটা ডেফিনেশন, লেখার জন্য লিখে নিয়ে আসি। কোনো কিছুর নাম কি নাউন বা বিশেষ্য বলে আমরা সবাই জানি, এটা লেখার দরকার নেই। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। নাউনটা পিপল হতে পারে, মানে কোনো ব্যক্তি, যেমন গার্ল, তারপরে পাইরেট, ক্রিমিনাল, যে চরিত্রের হোক, মানুষ, তো এরা নাউন। যদি বলি প্লেস, তো সিটি, তারপরে এশিয়া, প্ল্যানেট, গ্রহ, মহাদেশ, শহর, স্থানের নাম বললে আমরা নাউন বলবো। যদি বলি থিংস, অরেঞ্জ, হাম্বার বা আগার, তারপরে নলেজ, আমরা এই বস্তু বা বিষয়, এটাকে নাউন বলতে পারি। নাউনের টাইপস যদি বলি,
প্রথমত দুই ভাগে, একটা হলো কংক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে আবার যদি চার ভাগ করি, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। টাইপসের পিছনে পড়ার দরকার নেই, আমরা এটাকে এক নজরে নিয়ে আসি। তাহলে আমরা এটাকে 5 প্রকার নিব। সেটা হলো প্রথম যে 4টা প্রকার, যেটাকে আমরা কংক্রিট নাউন বলছিলাম, এবং সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। আমি একেবারে জিরো থেকে ধাপে ধাপে যাব, যে আমাদের জবের ইংরেজি প্রিপারেশনের জন্য যত দূর যাওয়া লাগে। শুরুটা প্রত্যেকটা টপিক্সের হবে জিরো থেকে, একেবারে র থেকে শুরু হবে। প্রথমে প্রপার নাউন, বিশেষ নাম বলতে কমন জাতিবাচক নামকে, কালেকটিভ সমষ্টিবাচক এবং ম্যাটেরিয়াল বস্তুকে মিন করবে। অ্যাবস্ট্রাক্ট বলতে গুণ বা ভাববাচক। প্রত্যেকটার এক্সাম্পল দেয়া আছে। তো বিশেষ নাম বলতে যেটা বাংলাদেশ, একটাই সারা পৃথিবীর মধ্যে, সানডে, পুরো সপ্তাহের মধ্যে একটাই দিন। এখানে জন বলতে একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এবার জাতি বলতে ম্যান, টোটাল মানুষ জাতিকে। ফ্লাওয়ার, ফুল বলতে এই এই উদ্ভিদটাকে বোঝানো হয়। এইভাবে ফ্যামিলি, এটাকে আমি সমষ্টিবাচক বা কালেকটিভ বলবো, এই জন্য ফ্যামিলি বলতে অনেক সদস্যের সমষ্টিকে বোঝাচ্ছে। যদি বলি কমিটি, তো কমিটি বললে ওখানে একজনকে বোঝায় না, একাধিক সদস্যের সমষ্টিকে বোঝায়। ম্যাটেরিয়াল, যেমন গোল্ড একটা ম্যাটেরিয়াল, পেপার একটা ম্যাটেরিয়াল, সল্ট একটা ম্যাটেরিয়াল, লবণ। গুণ বা ভাববাচক, যেমন উইজডম, প্রজ্ঞা, তো প্রজ্ঞা একজন জ্ঞানী ব্যক্তির গুণ। ডিসিপ্লিন, শৃঙ্খলা, এটা একজন ভালো মানুষের একটা গুণ। বিউটি, সৌন্দর্য, তো এটা একটা গুণ। আমরা এখানে নাউনকে 5 ভাগে আমরা ভাগ করলাম। এবার এই প্রকারভেদগুলো ওই ঠিক 5টা প্রকারই প্রপার নাউন, আলাদা ডেফিনেশন এখানে সহ দেয়া আছে। আমরা এক্সাম্পলটা দেখব। যেহেতু আমি প্রপার নাউন এর আগের স্লাইডে আমি বলছি যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বোঝাবে, বা এই ব্যাখ্যাগুলো আমরা আগেও বিভিন্ন ক্লাসে আমরা পড়ছি, যার কারণে এখানে আমি সময়টা দেব না, শুধু এক্সাম্পলটা দেখা যাব। যেমন নজরুল ইসলাম ওয়াজ এ প্লে রাইট, নাট্যকার। তো এখানে নজরুল ইসলাম একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে এই কারণে প্রপার নাউন। ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল, আমাদের রাজধানী, তো ঢাকাটা একটা প্রপার নাউন। কমন নাউনের ক্ষেত্রে যেমন বয়, সাধারণভাবে বলা হলো। এখন বালকটি যে কে, এটা বলা হয়নি। আমি যদি বলি সিটি, এটা কি বরিশাল সিটি, নাকি ঢাকা সিটি, নাকি সিলেট সিটি, লন্ডন, নিউ ইয়র্ক, কোনোটাই বলা হয়নি, সাধারণভাবে বলা হইলো, তো এটা কমন নাউন। কালেকটিভ নাউন, যেখানে আর্মি, টিম, কমিটি, অডিয়েন্স, ফ্যামিলি। ফ্লোক, ফ্লোক অর্থ ঝাঁক, অর্থাৎ পাখির ঝাঁক, ফ্লোক অফ বার্ডস, পাখির ঝাঁককে ফ্লোক বলা হয়। তো এভাবে ক্রাউড, ভিড়, মানে অনেক মানুষের সমষ্টি। তো এইভাবে এগুলো কালেকটিভ নাউন। যেমন এখানে টিম দেয়া আছে, তারপর আর্মি দেয়া আছে। আরো দুইটা ম্যাটেরিয়াল নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে যেমন ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, অনেস্টি, সততা একটি গুণ, গুডনেস, হ্যাপিনেস, ব্রেভারি, সাহসিকতা, কাইন্ডনেস, দয়া, ফ্রিডম, স্বাধীনতা। তো এগুলো এই 5টা আমি আলাদা ডেফিনেশন এবং এক্সাম্পল সহ আমি এখানে দেখলাম আবারও। আচ্ছা, এবার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে, যদি না পড়েন সমস্যা নেই, আরেকজন বলবে। ডক্টর পল রোড 5 রুলস ফর ফুটবল, হুইচ ইজ নট কমন নাউন ইন দিস সেন্টেন্স। কোনটা কমন নাউন নয়? সবাই প্রশ্নটা দেখবে, কিন্তু আমি যাকে প্রশ্ন করবে সে উত্তর দেবে, কোনো সমস্যা নেই। উত্তর দেবে জাভেদ। কোনটা কমন নাউন নয়? দেখো জাভেদ, পারো কিনা? এটা কমন নাউন। জি হ্যাঁ, অনেক ধন্যবাদ। এ কমন নাউন নয়, কারণ এখানে ফুটবলের 5টা রুল লিখছেন এমন ব্যক্তিকে বিশেষভাবে বোঝানো হচ্ছে, ডক্টর পল। তো এই জন্য পলটা কমন নাউন নয়। তাহলে এটা কি নাউন বলো তো? প্রপার নাউন, এক্স্যাক্টলি। আচ্ছা, এবার আমরা কমন নাউন এবং প্রপার নাউনের আলাদা পার্থক্যগুলো একটু দেখবো একসাথে। আহ, একসাথে পার্থক্যগুলো দেখবো। সেটা হলো, কমন নাউনের মধ্যে, যে পার্সন, প্লেস এবং থিংকে বোঝানো হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন যেমন বলবো ম্যান বলবো, তো ম্যান এটা কমন নাউন, লেখা হবে লোয়ার কেস। লোয়ার কেস অর্থাৎ এমটা ছোট হাতের হতে পারে। কিন্তু যখন একজন ব্যক্তির উদাহরণ দিব, যেমন লিয়াম, এলটা হবে ক্যাপিটাল লেটারে, তখন এটাকে আমি প্রপার নাউনের মধ্যে নিয়ে যাব। যেমন আমি যদি বলি শুধু ডক্টর, তো ডক্টর বললে ডিটা লোয়ার কেস, স্মল লেটারে হইল, তো ডক্টর এটা কমন নাউন। কিন্তু যদি একজন বিশেষ ডাক্তারের কথা বলি, ডক্টর জোন্স,
তখন ডিটা ক্যাপিটাল লেটার এবং জেটা ক্যাপিটাল লেটার, যেটাকে আমি আপার কেস বলতেছি, তখন এই ডক্টর জোনস হবে প্রপার নাউন। আচ্ছা, একইভাবে যেমন মসুলিয়াম, স্মৃতিসৌধ, এইভাবে যদি বলি তো এমটা স্মল লেটার বা লোয়ার কেস হবে। তো এটা স্মৃতিসৌধ, এখন কোন স্মৃতিসৌধ এটা বলা হয়নি, তখন আমি এটাকে কমন নাউন বলবো। কিন্তু যখন তাজমহল বলা হবে তো টিটা আপার কেস বা ক্যাপিটাল লেটার, তখন এটাকে আমি তাজমহল বলতে একটা স্থাপনাকে বোঝানো হচ্ছে, তখন এটাকে কমন প্রপার নাউনের মধ্যে আমি নিয়ে যাব। আচ্ছা, এবার যদি আমি কংক্রিট নাউনে যেটা ছিল কংক্রিট নাউন, তো কংক্রিট নাউন আমি বলছিলাম 4 প্রকার কংক্রিট নাউনের মধ্যে। তো সেটার একটা সহজ ডেফিনেশন হলো, এর আগে তো আমরা বাংলা ইংরেজি মিলে সংজ্ঞাটা আমরা দেখছি, যে এমন নাউন যেটা টাচ করা যায়, স্পর্শ করা যায়, এমন নাউন যেটাকে দেখা যায় চোখে, এমন নাউন যেটা স্বাদ নেওয়া যায়, এমন নাউন যেটার গন্ধ বোঝা যায়, এমন নাউন যেটা শ্রবণ করা যায়। তো এইভাবে 5 সেন্স যখন হবে তখন এটাকে আমি কংক্রিট নাউনের মধ্যে নিতে পারবো। যেমন ওয়েব, ঢেউ, লবস্টার, একটা প্রাণীর কথা বলা হচ্ছে, চিংড়ি মাছ। তো হ্যামার, হাতুড়ি, হাতুড়ি এটা স্পর্শ করা যায়। তো ওয়েভ, এটা পানির মধ্যে নামলে এটা ঢেউটা ধরাও যায় অথবা দেখাও যায়। তো এইভাবে 5 সেন্স এর যে নাউনের মধ্যে থাকবে এটাকে আমরা কংক্রিট নাউন বলবো। এবং যেটা স্পর্শ করা যায় না, দেখা যায় না, টেস্ট বা স্বাদ নেওয়া যায় না, যার গন্ধ নাই, শ্রবণ করা যায় না, তো এই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন ব্রেভারি, সাহসিকতা, এখানে সাহসিকতা মানে সিংহ নয়, সাহসিকতা। সাহসিকতা, এখন কেউ যদি বলে যে আমাকে সাহসিকতা দেখান, তো তো সাহসিকতা এটা গুণ, এটাকে দেখানো যায় না। হেলথ, স্বাস্থ্য, এই স্বাস্থ্যটা দেখানো যায় না। গায়ে অনেক মানে অনেক মোটা, সেটা ভিন্ন জিনিস, কিন্তু স্বাস্থ্য। স্বাধীনতা, কেউ যদি বলে আমাকে স্বাধীনতা দেখান, স্বাধীনতার স্বাদ কেমন, স্বাধীনতা শুনতে কেমন, 5 সেন্স দ্বারা এটাকে ব্যাখ্যা করা যায় না। তো এই জন্য ফ্রিডম, হেলথ এবং ব্রেভারি এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনের মধ্যে আমরা এর আগেও দেখছি গ্যাং অফ থিপস, চোরের দল, মার্ডার অফ ক্রোস। এখানে মার্ডার অর্থ খুন নয়, মার্ডার অর্থ এখানে দল, অর্থাৎ কাকের দল বা পাল, ঝাঁক, যেটাকে ফ্লিট অফ শিপস। তো আমি গ্যাং বলতে, মার্ডার বলতে, ফ্লিট বলতে একই জিনিসকে বোঝানো হবে, কিন্তু এর ব্যবহারটা ভিন্ন হবে। যখন আমি শিপ বলবো তখন আমি গ্যাং বলতে পারবো না, আমি পারবো না গ্যাং অফ শিপ বলতে। কিন্তু ফ্লিট অর্থ দল, এখানে ফ্লিটের অর্থটা হবে বহর, অর্থাৎ জাহাজের বহর। তো বহর বলতে যা বোঝায়, গ্যাং বা দল বলতে একই বোঝায়, কিন্তু ফ্লিট শব্দটা ব্যবহার হবে শিপের ক্ষেত্রে, আর গ্যাং শব্দটা ব্যবহার হবে থিপসের ক্ষেত্রে। আবার মার্ডার অর্থ দল বা ঝাঁক, তো কাকের দল, কাকের ঝাঁক, এটাকে আমি মার্ডার বলবো। এখানে মার্ডার শব্দের অর্থ হত্যা বা হত্যাকাণ্ড হবে না। আচ্ছা, তাহলে আমরা এই নাউনগুলোকে, এই যে গ্যাং এটাকে কালেকটিভ নাউন, এবং মার্ডার কালেকটিভ নাউন, এবং ফ্লিট এটাকে আমি কালেকটিভ নাউন বলছি। এবার আমরা একটা এক্সাম্পল দেখবো, ভার্বাল নাউন। আমরা নাউনের আলাপের মধ্যে আসছি, যত ধরনের নাউনের টাইপস গুলো আছে এটা আমরা আলাদা আলাদা ভাবে দেখে নেব, তারপর আমরা প্র্যাকটিসের মধ্যে যাব। এখানে ভার্বাল নাউন বলতেছে যে নাউন তো হবে মানে বিশেষত্ব হবে, এর উৎপত্তিটা হবে ভার্ব থেকে, একটা ক্রিয়া থেকে এর উৎপত্তি হবে, অর্থাৎ বিং ডিরাইভড ফ্রম এ ভার্ব, একটা ভার্ব থেকে উৎপত্তি হবে। খুবই সিম্পল, এখানে ইয়েলো কালারে দেয়া আছে রিডিং, তো রিডিংটা একটা ভার্বাল নাউন। তো কে পারবে যে রিডিং এই নাউনটা কোন ভার্ব থেকে এটার উৎপত্তি হয়েছে? রিড, পড়া, এই ভার্ব থেকে এটার উৎপত্তি হয়েছে আইএনজি যুক্ত হয়ে। তো আমরা শুধু এখানে এই স্লাইডে এতটুকু শিখছি যে রিড নামক ভার্ব থেকে আইএনজি যুক্ত হয়ে একটা নাউন হলো, যেটাকে আমরা ভার্বাল নাউন বলতেছি। এইভাবে এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ভার্ব শুধু বিল্ড, তৈরি করা, তো সেখান থেকে বিল্ডিং, রান, দৌড়ানো, সেখান থেকে রানিং, সুইম, সাঁতার কাটা, সেখান থেকে সুইমিং, রাইট থেকে রাইটিং, পেইন্ট থেকে পেইন্টিং। এইভাবে আইএনজি যুক্ত করে আমরা একটা ভার্বাল নাউন গঠন করতে পারি। আমরা গ্রামার এর অ্যাঙ্গেলের মধ্যে এখনো গেলাম না, শুধু আইএনজি যুক্ত করে ভার্ব থেকে যে নাউন গঠিত হতে পারে সেটাকে আমরা ভার্বাল নাউন বলতেছি। আমাদের এখানে নাউনের মধ্যে আমরা চিনবো যে আসলে কোনটা নাউন, আমরা পরিচয় পর্বের মধ্যে আছি নাউনের। আচ্ছা, এখন আমরা দেখবো যে নাউনের আসলে কাজটা কি, একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে নাউন কি কি হিসেবে ব্যবহার হতে পারে।
বাক্যের মধ্যে ব্যবহার করব, কিন্তু এটা কি ভাবে ব্যবহার হতে পারে এখানে 3টা শব্দের নিচে আন্ডারলাইন করা আছে। অর্থাৎ নাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, নাউনটা অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, নাউনটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে। আমি এক্সাম্পল সহ দেখাবো। তাহলে আমরা একটা বাক্যের মধ্যে নাউন কতভাবে ব্যবহার হতে পারে বলো তো দেখি। তিনভাবে, সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। ফাইন। আচ্ছা, প্রথমে আমরা দেখব এই স্লাইডে যে নাউন সাবজেক্ট হিসেবে কতভাবে ব্যবহার হতে পারে, কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে। আমরা প্রথমে এখানে 1 নাম্বার দেয়া আছে, নাম্বার 1 আমি এখানে দেখাইনি যে এখানে অ্যাকশন হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাকশন হিসেবে। তো এখানে অ্যাকশনটা হলো কি, এখানে নাউনটা আমি আগে চিনে এনে যে নাউনটা কোনটা। নাউন হলো মাই ডগ, মাই ডগ, মাই ডগ, মাই ডগ। এই মাই ডগটা হলো এখানে নাউন, মানে কুকুরটা হলো এটার নাউন এই 4টা সেন্টেন্সের এক্সাম্পলের মধ্যে। তো আমরা প্রথম সেন্টেন্সের মধ্যে চলে আসি। অ্যাকশন বোঝাচ্ছে, অ্যাকশন মানে হলো এই নাউন নিজে কাজ করবে। তাহলে প্রথম সেন্টেন্সে প্রথম এক্সাম্পলটা কি, মাই ডগ লাভস দ্য পোস্টম্যান। আমার কুকুরটি, আমার কুকুরটি ডাকপিয়নকে ভালোবাসে বা পছন্দ করে। তার মানে পছন্দ করার কাজটা ডগ করতেছে। তো কাজ করতেছে মানে তার দ্বারা অ্যাকশন, একটা কার্য সংঘটিত হচ্ছে। মানে মাই ডগ, এই ডগ নাউনটা এই সেন্টেন্সের কি হিসেবে ব্যবহার হয়েছে বলতো? সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে। ফাইন। এবার আমি 2 নম্বরে যাব। এখন এই সাবজেক্টটা কি করলো, সে একটা কাজ সম্পাদন করছে। এবার দ্বিতীয় এক্সাম্পল, মাই ডগ ইজ ফ্রেন্ডলি। এখন দেখো এখানেও মাই ডগটা সাবজেক্ট হিসেবে আসছে। আমাদের 4টা সেন্টেন্সের মধ্যেই মাই ডগ সাবজেক্ট হিসেবে থাকবে, কিন্তু আমরা দেখতেছি সাবজেক্ট হওয়ার পরেও সে আলাদা আলাদা 4টা কাজ করতেছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে সে কি করলো, একটা কার্য সম্পাদন করলো। কি কার্য? পছন্দ করার কাজ সম্পাদন করলো। দ্বিতীয় সেন্টেন্সেও সে সাবজেক্ট, কিন্তু সে কোনো কাজ সম্পাদন করেনি, বরং তাকে বর্ণনা দেয়া হচ্ছে যে আমার কুকুরটি কেমন। মাই ডগ ইজ ফ্রেন্ডলি, অর্থাৎ আমি ফ্রেন্ডলি বা বন্ধু ভাবাপন্ন এই শব্দটা ব্যবহার করে আমি ডগের পরিচয় দিচ্ছি, বর্ণনা দিচ্ছি। তার মানে মাই ডগের এটা সাবজেক্ট হিসেবে বসছে এখানে বর্ণনা দেওয়ার অর্থে। এবার তৃতীয়ত বলা আছে মাই ডগ ইজ দ্য ওয়ান ইন দ্য মিডল, অর্থাৎ আমি যে কুকুরটার কথা বলতেছি, আমার যে কুকুর সেটা হলো মাঝখানের যেটা, অর্থাৎ 3টা কুকুর আছে তার মধ্যে মাঝেরটা হলো আমারটা। তার মানে এখানে মাই ডগ আবারও সাবজেক্ট হিসেবে বসছে, এই যে সাবজেক্ট, তারপরে ইজ হলো ভার্ব, বাকিটা হলো অবজেক্ট। প্রথম সেন্টেন্সে মাই ডগ সাবজেক্ট, লাভস হলো ভার্ব, দ্য পোস্টম্যান এটা হলো অবজেক্ট, মাই ডগ এটা হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, ফ্রেন্ডলি এটা হলো অবজেক্ট। এবার থার্ড সেন্টেন্সে আসি। তাহলে মাই ডগ ইজ দ্য ওয়ান ইন দ্য মিডল, তাহলে মাই ডগ সাবজেক্ট, ইজ হলো ভার্ব, দ্য ওয়ান ইন দ্য মিডল এটা হলো অবজেক্ট। তাহলে এখানে মাই ডগ সাবজেক্টটার যে অর্থটা আসতেছে সেটা হলো মাই ডগ এটা কোথায় আছে, তার মানে লোকেশনটা বোঝানো হচ্ছে। ফোর্থ যেটা, এখানে ডগ বা কুকুর যেটা সাবজেক্ট হিসেবে বসলো, এটা কোনো কাজ করে না, বরং তার প্রতি কি করা হয় এটা দেখানো হচ্ছে। মাই ডগ ওয়াজ টেকেন টু দ্য বেড, বেড দ্যাট মিনস ভেটেরিনারি সার্জন, অর্থাৎ একজন চিকিৎসকের কাছে আমি তাকে নিয়ে গেলাম। ওয়াজ টেকেন নেওয়া হলো, টু দ্য বেড ওই সার্জনের কাছে আমি তাকে নিয়ে গেলাম। তার মানে মাই ডগ এখানে কাজ করেনি, বরং তার দ্বারা করানো হয়েছে। তাইলে আমি যদি এটাকে আলাদা 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 সেন্টেন্সে যদি দেখি, প্রথম সেন্টেন্সে আমি বলতে পারি যে আমি ইংরেজি শিখি, তার মানে আমার দ্বারা শেখা হয়। দ্বিতীয় সেন্টেন্সে আমার ইংরেজি শেখা খুব ভালো লাগতেছে, মানে এটা বর্ণনা করতেছি। থার্ড সেন্টেন্সে আমি এখন কোথায় আছি, অনলাইন ইংরেজি শিখতেছি, মানে লোকেশনটা মিন করতেছে। আর ফোর্থ সেন্টেন্সে যদি আমি বলি যে আমাকে ইংরেজি শেখানো হচ্ছে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউনটা বসতে পারে। এখানে 4 ধরনের সেন্টেন্স এখানে দেখানো হইলো। এবার সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, যেমন এখানে ফিশ, হার এবং সল্ট 3টা নাউন দেয়া আছে। তাহলে প্রথম সেন্টেন্সে জ্যাক কট এ ফিশ, তাহলে জ্যাক হলো সাবজেক্ট, কট হলো ভার্ব এবং ফিশ এটা হলো অবজেক্ট। তাহলে বলো তো অবজেক্ট হিসেবে বসলো কি, নাউন নাকি ভার্ব? নাউন। মানে ফিশটা হলো নাউন, ফিশ এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আকারে আছে।
আগের সেন্টেন্সের মধ্যে ডগ নাউন, কিন্তু আছে সেন্টেন্সের কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। এখানে ফিশ এটা আছে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, যেমন গিভ হার দ্য ফিশ, তাকে মাছটি দাও, তাহলে হার এটা আছে অবজেক্ট হিসেবে, নাউন কিন্তু ব্যবহার হয়েছে অবজেক্ট হিসেবে। কুক উইদাউট সল্ট, লবণ ছাড়া রান্না করো, তাহলে সল্ট এটাও নাউন। আমি যদি বলি সল্ট, এটা কি ধরনের নাউন? এটা ম্যাটেরিয়াল নাউন, মানে বস্তুবাচক নাউন। ফিশ এটা কি ধরনের নাউন? আমি বলবো এটা ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন। হার এটা কি ধরনের নাউন? হার যদি বলি তখন এটাকে আমি কমন নাউন বলবো। কার সম্পর্ক? হ্যাঁ, কমন নাউন। তাইলে নাউন এটা এটা নাউন, কিন্তু আমাদের এই স্লাইডে শেখার বিষয়টা হলো এটা কিভাবে ব্যবহার হলো। এখানে তিনটা এক্সাম্পলের মধ্যেই এই নাউনগুলো ব্যবহার হলো অবজেক্ট হিসেবে। গেল দ্বিতীয়ত। তৃতীয়ত, নাউন ব্যবহার হতে পারে কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট মানে হলো তার সম্পর্কে আমি কি বলতেছি। খেয়াল করো, দ্য বক্স এটা একটা নাউন, মানে বক্সটা একটা নাউন, কিন্তু বক্স এখানে বসছে কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। এটা আমাদের বিষয় না, বিষয়টা হলো এ প্রেজেন্ট, তারপরে ফানি, এই শব্দগুলো, অর্থাৎ যে শব্দটা নাউন সম্পর্কে বলা হয়। বলো তো বক্সটা এখানে কি? এ প্রেজেন্ট, মানে হলো প্রেজেন্ট বলতে এখানে একটা উপহার। দ্য বক্স ইজ এ প্রেজেন্ট, অর্থাৎ এই প্রেজেন্ট শব্দটা দ্বারা আমি বলছি বা বর্ণনা করতেছি যে এই বক্সটা একটা উপহার, তাহলে এই প্রেজেন্ট এই শব্দটা এই বাক্যের কমপ্লিমেন্ট। দ্য বক্স স্মেলস ফানি, তাহলে ফানি দ্বারা আমি বক্সকে বর্ণনা করতেছি। যেমন আমি যদি বলি যে শি শি লুকস শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল, তাহলে আমি বললাম শি লুকস বিউটিফুল। বলো তো বিউটিফুল শব্দটার দ্বারা কাকে বর্ণনা করা হচ্ছে? হ্যাঁ, তাকে, মানে শি কে বর্ণনা করা হচ্ছে। তাহলে এখানে কমপ্লিমেন্ট কোনটা, শি লুকস নাকি বিউটিফুল? বিউটিফুল, এক্স্যাক্টলি। অর্থাৎ যে শব্দ দ্বারা আমি সাবজেক্টকে বর্ণনা করতেছি ওই শব্দটাই এই সেন্টেন্সের কমপ্লিমেন্ট। প্রেজেন্ট কমপ্লিমেন্ট, ফানি কমপ্লিমেন্ট। আশা করি আমরা এই নাউনের তিন ধরনের ব্যবহার দেখলাম। নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন অবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। এবার এখানে স্লাইডের মধ্যে নাউনের সংক্ষেপে ডেফিনেশনটা নিয়ে আসা হয়েছে। সেটা হলো, যদি তোমার ব্যক্তি, স্থান, বস্তু, আইডিয়া এগুলো যদি মনে না থাকে, নাউনের ডেফিনেশন পিপিটিআই। পিপিটিআই, পারসন, প্লেস, থিং এবং আইডিয়া। এটা সিঙ্গুলার হতে পারে এবং প্লুরাল হতে পারে। প্রপার নাউন স্পেসিফিক যখন হবে, বিশেষ যখন হবে, বিশেষ স্থান, বিশেষ ব্যক্তি, বিশেষ বস্তু, বিশেষ ধারণা, তখন এটাকে আমরা প্রপার নাউন বলবো। এই ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার হতে পারে। আর কমন নাউনের ক্ষেত্রে এটা স্মল লেটার হবে। আচ্ছা, এবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখব। এখানে ইট ইজ নট এ গুড আইডিয়া টু ইট গ্রিন বিফ একটা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখব যে এই আইডিয়া একটা নাউন এবং বিফ একটা নাউন, এই নাউন দুইটা কেমন নাউন? প্রপার নাউন নাকি কমন নাউন? কমন নাউন। আর যদি ঢাকা এবং বরিশাল বলি তখন এটাকে নির্দিষ্ট করা হয়, তখন এটাকে প্রপার নাউন বলতেছি। এখন আমরা প্র্যাকটিস 1 করব। প্রথম প্রশ্নটায় অ্যান্সার আসবে, পরেরগুলো আপনারা এখন প্র্যাকটিস করবেন অ্যান্সারগুলো। আগে আমরা রিকোয়ারমেন্টটা দেখি। আন্ডারলাইন প্রপার অর কমন নাউন অ্যান্ড রাইট দ্য টাইপ অফ নাউন, মানে আপনি যেটা নাউন খুঁজে বের করবেন এবং বলতে হবে এই নাউনটা প্রপার নাকি কমন, শুধু এতটুকু। যেমন প্রথম সেন্টেন্স, পটুয়াখালী ইজ জাস্ট সাউথ অফ বরিশাল। পটুয়াখালীর অবস্থানটা বরিশালের দক্ষিণে। তাহলে সেই ক্ষেত্রে এই পটুয়াখালী আন্ডারলাইন করলাম এবং বরিশাল আন্ডারলাইন করলাম। তাহলে আমার এখন বর্ণনা হলো টাইপ অফ নাউন। বলেন তো পটুয়াখালী এবং বরিশাল কি ধরনের নাউন? প্রপার। তাহলে আপনি এটার অ্যান্সার লিখবেন কিভাবে? অ্যান্সার লিখবেন হলো এই 1 নাম্বার দিয়ে লিখবেন পটুয়াখালী, কমা বরিশাল, বরিশাল, এবং ইকুয়াল দিয়ে লিখবেন এরা প্রপার নাউন। এই যে প্রপার নাউন, 1 নাম্বার অ্যান্সার এটা লিখবেন। এভাবে আপনারা, এখানে মোট 10টা সেন্টেন্স আছে, এগুলো থেকে নাউন খুঁজে বের করবেন। আমার সাথে একটা করেন তো দেখি। 2 নাম্বার সেন্টেন্সে ইউর শুজ আর অন
দা রং ফিট, বলেন তো এখানে নাউন আছে কোনটা কোনটা? হ্যাঁ, শুজ আর ফিট। তার মানে হ্যাঁ, আপনার অনেক ধন্যবাদ। ২ নাম্বার লিখে এবার নাউন লিখবেন। শুজ আর হলো ফিট। এরপরে সামনে ইকুয়াল দিয়ে লিখবেন। এটা কি প্রপার নাকি এটা কমন? এভাবে অ্যান্সার গুলো লেখেন ১০ নাম্বার পর্যন্ত। অ্যান্সারে যাব এখন। দেখি আমি অ্যান্সারটা চাইবো, দেখি পারেন কিনা আপনারা। প্রথম প্রশ্ন তো হইল যে পটুয়াখালী এবং বরিশাল এটা প্রপার নাউন। দ্বিতীয়টা কি লিখছেন বলেন একজন? শুজ আর ফিট কমন নাউন। আচ্ছা, ৩ নাম্বার? হ্যাঁ, পেপার আর হলো টোস্ট। হ্যাঁ, পেপার আর টোস্ট কমন নাউন। আচ্ছা, ৪ নাম্বার? হ্যাঁ, কাচ্চি ভাই এবং পিজা হাট প্রপার নাউন। আচ্ছা, নাম্বার 5? বিএমডব্লিউ এবং ফোর্ড প্রপার নাউন। নাম্বার 6? জগ আর হলো মিট বলস, এটা নাউন, কমন নাউন এটা। নজরুল এবং শান্ত প্রপার নাউন। ৮ নম্বরে? কাপস গ্লাস কমন নাউন। ৯ নাম্বার? হ্যাঁ, স্নেক এবং পকেট, হ্যাঁ, কমন নাউন। নাম্বার 10? সুন্দর পিচাই এবং গুগল প্রপার নাউন। অনেক ধন্যবাদ। আচ্ছা, দেখি এই প্রশ্নটা। ক্রিকেট ইজ এ পপুলার স্পোর্ট ইন ইন্ডিয়া, ইজ এ কমন নাউন ইন দিস সেন্টেন্স। এখানে আহ, কোনটা কমন নাউন এই বাক্যের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, পপুলারটা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে সঠিক উত্তর হবে স্পোর্ট। এটা কমন নাউন। ক্রিকেট কি নাউন বলেন? প্রপার নাউন। ইন্ডিয়া প্রপার নাউন, ফাইন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। দ্য ইনভেন্টর অফ বাস্কেটবল ওয়াজ বর্ন ইন কানাডা, প্রপার নাউন ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে প্রপার নাউন কোনটা? জি, প্রপার নাউন। আচ্ছা, নাউন। হ্যাঁ, নাউন প্র্যাকটিস টু, সেটা হলো ইনকারেক্ট প্রপার নাউন এন্ড রাইট দ্য কারেক্ট। আপনি প্রপার নাউন, ইনকারেক্ট প্রপার নাউন কোনটা এটা বের করবেন এবং কারেক্টটা লিখতে হবে। যেমন মাই কার ইজ বিএমডব্লিউ। বিএমডব্লিউ যদি প্রপার নাউন হয়, বলেন তো স্মল লেটার হবে না ক্যাপিটাল লেটার হবে? মানে বিএমডব্লিউ তে ভুল আছে, এটা আমি আন্ডারলাইন করলাম এবং সঠিকটা লিখলাম। আপনি অ্যান্সারটা লিখবেন কিভাবে? অ্যান্সারটা ১ নাম্বার দিয়ে বি এম ডব্লিউ এটা লিখলেই হবে। আপনার আর এই ভুলটা লেখা, আন্ডারলাইন করা, এটা ইয়ে করার দরকার নাই। ১ নম্বরে বিএমডব্লিউ এটা লিখবেন যে এটার মধ্যে ভুল হয়েছে। অথবা আরেকটু কাজ করতে পারেন, এ, ভুলটাই লেখেন, তাহলে আপনি সহজে নোটটা দেখতে পারবেন। বিএমডব্লিউ এটা ভুল। এরপরে আপনি ইকুয়াল দিয়ে লিখলেন বি এম ডব্লিউ, এই। তাহলে ভুলটাও থাকলো আপনার সামনে এবং সঠিকটাও আপনি লিখলেন। এইভাবে। যেমন আরেকটা আছে আশা। লেট সীমান্ত অ্যান্ড আশা ওয়ার্ক টুগেদার। সীমান্ত এবং আশাকে একসাথে কাজ করতে দাও। তাহলে সীমান্ত একজনের নাম এবং আশা একজনের নাম। তার মানে এটা প্রপার নাউন। সেই ক্ষেত্রে আশা এটা ক্যাপিটাল লেটার বা আপার কিজে হবে। তো এটা ভুল, তখন এটা আশা হবে। এবার বাকিগুলো করেন। এখানেও সময় পাবেন ৪ মিনিট। দেখি তাহলে কি হইলো আমাদের। প্রথম দুইটা তো আশা করি পারলাম। ৩ নাম্বার কি হয়েছে? স্পেনের এস ক্যাপিটাল লেটার হবে, ফাইন ডেলের ডি ক্যাপিটাল লেটার হবে, তাই তো? ৫ নম্বর? হ্যাঁ, বরিশাল রাহাত। হ্যাঁ, এটা রাহাত হবে, এটা বি হয়ে গেছে আমার, এটা রাহাত হবে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 7? হ্যাঁ, নিউজ উইক একটা ম্যাগাজিন, টাইম যেমন একটা ম্যাগাজিন, নিউজ উইক একটা ম্যাগাজিন, এটা প্রপার নাউন, এটা আপার কিজে হবে। আচ্ছা, ৮ নাম্বার? হ্যাঁ, মোটরসাইকেল, ফাইন। ৯ নম্বরে সনি, হ্যাঁ, একটা ব্র্যান্ড, প্যানাসোনিক এবং সনি। নাম্বার 10 খামার বাড়ি। কেস, আচ্ছা। ১১ নম্বরে ছিল, হয়তো আপনাদের দিতে পারি নাই, লিখে নেন ফেডারেল এক্সপ্রেস আর রেডেক্স। হ্যাঁ, তো রেডেক্স
কুরিয়ার বা ফেডারেল এক্সপ্রেস, তো এফ এবং ই এটা আপার কেজে হবে, ক্যাপিটাল লেটারে। 11 নম্বর এটা লিখে নেন।